স্বাগত সংবাদ যুগে দিনের প্রধান সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এই প্রশ্নের উত্তর খুঁজতে নানা চেষ্টা করেছিল জাতীয় ঐকমত্য কমিশন এবং শোনা যাচ্ছিল বেশ কিছু ক্ষেত্রে গণভোট হতে পারে, কিছু ক্ষেত্রে বিশেষ সাংবিধানিক আদেশ জারি হতে পারে, মানে একাধিক বিকল্প চিন্তা করেছিল ঐকমত্য কমিশন। এবং এটাও শোনা যাচ্ছিল সংসদের উচ্চকক্ষে পিআর নির্বাচন হবে কিনা এই ডিসিশন নেবার জন্য আলাদা গণভোটের বিষয়টি নাকি ভাবা হচ্ছে। আর যেসব বিষয়ের সাথে সরাসরি সংবিধান জড়িত না সেগুলো আবার অধ্যাদেশ কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে ঠিক করার একটা প্রস্তাবও ছিল। তবে আজ যেটা প্রতিবেদন আমরা দেখলাম, জানা গেল যে সবকিছু ঠিক থাকলে গণভোট বা গণপরিষদ নয়, জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ একটা সাংবিধানিক আদেশ জারি করার সুপারিশ করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আমরা এটা নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন এবং আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শিশির। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং আমি শুরুটা করতে চাই জনাব ABM মোশাররফ হোসেন আপনাকে দিয়ে, এবং একটা প্রশ্নই আপনাদের দুজনের কাছে আসলে করতে চাই। শুরুটা ABM মোশাররফ হোসেন, একটু বলবেন আসলে মানে এই জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশ জারি করার একটা সুপারিশ করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন যদি সবকিছু ঠিকঠাক থাকে। বিশেষজ্ঞরা তো এটা বলছেন যে এরকম কোনো নজির আসলে পৃথিবীতে নেই, আর বিশ্লেষকরা বলছেন যে এতে খুব একটা লাভ হবে না। কিন্তু রাজনীতিবিদদের চোখটা একটু ডিফারেন্ট, তারা আসলে কি দেখছে পুরো বিষয়টা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং একাত্তর টিভির দর্শক সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আসলে জুলাই সনদ বা জুলাই ঘোষণা কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে কিন্তু বেশ কয়েকদিন পর্যন্ত আমরা আলোচনা করি এবং বেশ কয়েকটি পদ্ধতির এখানে কথাবার্তা আলোচনা হচ্ছে। কোন দল চাচ্ছে রাষ্ট্রপতি অর্ডিন্যান্সের মাধ্যমে এটা বাস্তবায়ন হবে, কোন দল বলছে যে না বিশেষ সাংবিধানিক আদেশ জারি করার মাধ্যমে, আর কেউ বলছে যে না আমরা এখন যেটা সাংবিধানিক মৌলিক চেঞ্জ যেখানে দরকার নাই সেখানে আমরা রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এটা করতে পারি। আর বিএনপি স্পষ্ট ভাষায় বলেছে যে এটা পরবর্তী জাতীয় সংসদে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা বাস্তবায়ন করার জন্য বিএনপির পক্ষ থেকে সবচেয়ে বলেছে। এবং সর্বশেষ আপনি যদি দেখেন গতকালকে বিএনপির পক্ষ থেকে আমাদের যিনি আলোচনায় আছেন জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব, উনি স্পষ্ট ভাষায় বলেছে প্রয়োজন হলে যেভাবে এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট কার্যক্রম চলছে যে আর্টিকেল 106 এর একটা অ্যাডভাইজারি আদেশের মাধ্যমে, সেই ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের মাধ্যমে এই আদেশ নেওয়া যেতে পারে। সুতরাং আমি মনে করি যে আগামী দিনে যাতে আবার সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ না হয় অথবা এই বিষয় নিয়ে কোনো বিতর্ক তৈরি না হয়, যার জন্য ভেবেচিন্তে কিন্তু এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়। এখানে আমি দেখলাম একজন বিশেষজ্ঞ বলেছে যে LFOর মাধ্যমে সেই 1970 সালে আইয়ুব খান ইয়াহিয়া খান একটি আদেশ জারি করেছিলেন। আমাদের মনে রাখতে হবে তখন কিন্তু বাংলাদেশে তৎকালীন পাকিস্তানে কোনো কনস্টিটিউশন ছিল না, সুতরাং তখন বিশেষ আইন প্রয়োজন ছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশে কিন্তু বিদ্যমান কনস্টিটিউশনের মাধ্যমে কিন্তু রাষ্ট্র পরিচালিত হচ্ছে, সরকার পরিচালিত হচ্ছে। সুতরাং এখানে সাংবিধানের বাইরে গিয়ে যদি আপনি কিছু করতে যান, সেটা আমার ব্যক্তিগত মনে হয় এবং আমার দলও মনে করে এক সময় এটা আইনি চ্যালেঞ্জের মতো করতে হবে। তো এখানে একটি বিষয়, যে জিনিসটি আজকে যারা জুলাই গণঅভ্যুত্থানের সাথে জড়িত তাদের এখানে একটি আশঙ্কা আছে যে তাদের এই জুলাই অভ্যুত্থানগুলিকে আইনি সুরক্ষা দেওয়া। আমার মনে হয় এখানে রাজনৈতিক দলগুলি কিন্তু সবাই ঐক্যমত হয়েছে যে জুলাই এই আন্দোলনটাকে আইনি সুরক্ষার জন্য একে সংবিধানে অন্তর্ভুক্ত করতে অথবা যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ দরকার সেই ক্ষেত্রে কিন্তু কারো কোনো আপত্তি নাই। এখন ঘোষণা হলো যে সনদটা কিভাবে বাস্তবায়িত হবে। হ্যাঁ, সনদের কিছু কিছু বিষয় আছে যেগুলি নির্বাহী আদেশে কিন্তু আপনার করা যেতে পারে, আর কিছু কিছু আছে যেটা কনস্টিটিউশন চেঞ্জ। যেমন আপনাকে এখানে আমি দুইটা উদাহরণ দিই। এখানে যখন ঐক্যমত হয়েছে, যেমন একটা আপার হাউস তৈরি হবে, আপার হাউস কি আমাদের বর্তমান কনস্টিটিউশনে আছে? নেই। সুতরাং এটা সংবিধান যখন সংসদ গঠিত হবে তখন কিন্তু এটা নতুন ভাবে অন্তর্ভুক্ত করে এই আপার হাউসকে তৈরি করতে হবে। অথবা এখন দেখেন আমাদের বর্তমান সংবিধানে পঞ্চদশ সংসদের মাধ্যমে কিন্তু আপনার হানা ভোট অর্থাৎ বাদ দিয়ে দেওয়া হয়েছে গণভোট, যেটা সেই গণভোট কিন্তু এখন কি নেই। তাই গণভোট যদি আপনি এটাকে অন্তর্ভুক্ত এই ব্যাখ্যাগুলো আসলে আপনারা দিয়েছেন, একাধিকবার দিয়েছেন, সেটা আমরা জানি। আমি শুধু এটুকু জানতে চাচ্ছিলাম যে সাংবিধানিক আদেশ জারি করার সুপারিশ যদি করা হয় জুলাই সনদ বাস্তবায়নে, সেটা আপনি আসলে কিভাবে দেখেন, মানে কাজটা ঠিক হবে কিনা আসলে? না, এইটাতে কিন্তু একটা ঝুঁকি থেকে যাচ্ছে আমাদের, কারণ এই সাংবিধানিক আদেশের বিরুদ্ধে কিন্তু আপনার আদালতে চ্যালেঞ্জ হতে পারে। চ্যালেঞ্জ হলে আদালত কি সিদ্ধান্ত নেয় সেটা কেন একটা অনিশ্চয়তা দেখা দিতে পারে। যার কারণে আমার মনে হয় যে সবাই মিলে ঐক্যমত হয়ে যদি সনদটা স্বাক্ষর হয় এবং এই অঙ্গীকার যদি সবাই করে যে পরবর্তীতে এইটা তারা কনস্টিটিউশনে অন্তর্ভুক্ত করবে, সেই ক্ষেত্রে মনে হয়
কোনো রিস্ক থাকার কোনো তেমন একটা সম্ভাবনা নেই। একদম পরিষ্কার। আমি এই একই প্রশ্ন জয়নুল আবেদিন শিশির আপনার কাছে একটু জানতে চাই, একদম সরাসরি আপনার অভিমত, আপনার দলের অভিমত, পারপাস সবকিছু বিচার বিশ্লেষণ করে আসলে কি মনে হচ্ছে, যদি জুলাই সনদ যেটা সবচাইতে অ্যান্টিসিপেটেড সেই জিনিসটা যদি বাস্তবায়ন করতে হয় এবং তার জন্য যদি সাংবিধানিক আদেশ জারি করতে হয়, সেই সুপারিশটা যদি করা হয়, পুরো বিষয়টা আসলে কেমন হবে? প্রত্যাশা কি পূরণ হতে পারে নাকি শঙ্কা রয়ে যায়? ধন্যবাদ আপনাকে। শুরুতেই আমরা বলে রাখি, আমরা একদম শুরু থেকেই বলেছি জুলাই সনদকে সাংবিধানিক আইনি ভিত্তি দিতে হবে জি। এবং এটা আমাদের প্রাণের দাবি। আমরা মনে করি এই যে আইনি ভিত্তি দেওয়ার মধ্য দিয়ে যে জুলাই সনদের আলোকে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে এবং ওই নির্বাচনের মাধ্যমে আমরা আমরা যে দাবি করে আসছি ওই নির্বাচনটি অবশ্যই হতে হবে গণপরিষদ নির্বাচন, যার মধ্য দিয়ে আমরা একটি নতুন সংবিধান পাবো এবং জুলাইকে আরো বেশি আমরা ধারণ করতে পারবো এবং এটাকে টেকসই করতে পারবো। আমাদের যে বারবার যে জিনিসগুলো আমাদের উঠে আসছে, যে সংবিধানের জিনিসগুলো চ্যালেঞ্জ করা যায় বা অন্যান্য যে ভিত্তিগুলো আছে এগুলো চ্যালেঞ্জ করা যায়, পুরাতন সংবিধান আপনি যেভাবে রাখেন এটাকে কোনো না কোনো ভাবে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। এই জন্য আমরা বলেছি আমরা এখন যে জিনিসটি দাবি করছি একটি জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া এবং ওই সনদের আলোকে একটি গণপরিষদ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে আমাদের যেটা প্রাণের দাবি সেটা হচ্ছে আমাদের নতুন একটি সংবিধান। একমাত্র নতুন একটি সংবিধানই পারে হচ্ছে এই জুলাইকে সবচেয়ে সুরক্ষিত করার জন্য এবং সুরক্ষিত করতে জুলাই যোদ্ধাদেরকে। তার মানে লাইন আপটা হচ্ছে যে আপনারা প্রথমত চাচ্ছেন একটা গণপরিষদের মাধ্যমে একটা কনস্টিটিউশন তৈরি হওয়া, তার আলোকে আসলে জুলাই সনদের বাস্তবায়নটা ঘটানো, তাই তো? হ্যাঁ, এখন আমি আপনার এই যে জিনিসটা আমার বলা হচ্ছে বারবার, আমাদের কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে নতুন একটি সংবিধান। এই যে মোশাররফ ভাই বললেন যে যেই কোনো জিনিসকে চ্যালেঞ্জ করতে পারে ভবিষ্যতে আদালত থেকে, আমরা এই কোনো মানে আপনার ফাঁকফোকর রাখতে চাই না, যেটা হচ্ছে আমাদের জুলাইকে ভবিষ্যতে কেউ অবমাননা করতে পারে, অস্বীকার করতে পারে বা আমাদের এখানে ঝুঁকিটা থেকে যায়। এই জন্য যদি আমরা নতুন একটি সংবিধান করি একদম টেকসই এবং সাস্টেনেবল হয় সবসময়টা, এবং এটা বাংলাদেশের মানুষকে অনেক বেশি স্বস্তি দিবে, যেটা বিগত এই যে মুজিববাদী ৭২-এর ভারতপন্থী সংবিধান আমাদেরকে বাংলাদেশের মানুষকে যে গণতন্ত্রহীনতার মধ্যে দিয়ে কাঠামোগতভাবে আষ্টে-পৃষ্ঠে আবদ্ধ করে ফেলেছে, এর থেকে মুক্তি দিতে পারে। আপনি দেখেন এই সংবিধানটা কিন্তু আমাদের 15 বার কাটাছাড়া করা হয়েছে এবং এই সংবিধানের যে জিনিসগুলো এখন আপনার কাছে মানে বৈধ মনে করছেন, কোনো এক সময় অন্য কেউ হয়তো যদি এই পুরাতন সংবিধানে থাকেন সে চ্যালেঞ্জ করবে, যেটা আমাদের পঞ্চম সংশোধনী, সপ্তম সংশোধনীকে চ্যালেঞ্জ করা হয়েছে, মানে ফ্যাসিস্ট সরকার চ্যালেঞ্জ করছে। এগুলো কিন্তু বারবার ওরা পরিবর্তন করে তাদের স্বার্থে। এই জন্য আমরা বলছি আর সংবিধান নিয়ে বুঝতে পারছি আপনাদের একাধিক আয়োজনে আপনারা আসলে এটা স্পষ্ট করেছেন যে এই সংবিধানটা আপনারা বাতিল চান, কারণ এই সংবিধান আসলে আওয়ামী লীগকে ফ্যাসিস্টে পরিণত করেছে এবং নতুন কোনো ফ্যাসিস্ট যেন তৈরি না হয় সে কারণে আপনারা এটাকে বাতিল চান। এবং এটা নিয়ে আসলে কতটা হার্ড লাইনে আপনারা ভাবছেন সেটি নিয়ে একটু পরে আলাপ করব। আমি একটু জনাব এবিএম মোশাররফ হোসেন আপনার কাছে আসতে চাই। মানে আমরা আজকে একটা সংবাদ সম্মেলন দেখলাম, আমরা প্রতিবেদন করেছি এবং সেখানে আমরা দেখলাম যে জামাতে ইসলামী, খেলাফতে মজলিস এবং ইসলামী আন্দোলন, তিনটি ইসলামিক দল, তারা 5টা দাবি নিয়ে মাঠে নেমেছে এবং তারা ধারাবাহিক কিছু কর্মসূচি দিচ্ছে। ধীরে ধীরে তারা কর্মসূচি শক্ত করবে সেটা তারা জানিয়েছে। 5টা দাবির ভিতরে একটা ছিল আসলে পিআর প্রক্রিয়া জাতীয় নির্বাচন হতে হবে, একই সঙ্গে 14 দলকে নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং জুলাই সনদ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই জুলাই চেতনা মাথায় রাখতে হবে। মানে পুরো বিষয়টি নিয়ে তারা মাঠে। মানে এই জিনিসটা আসলে নির্বাচনের ঠিক আগে পরিস্থিতিটাকে কিভাবে আপনি আসলে ব্যাখ্যা করবেন শুরুতে? আপনি এখানে যে জিনিসটি বলেছেন আমিও দেখেছি যে জামাত ইসলামী তারা একটা কর্মসূচি ঘোষণা করছে। এখানে আপনি দেখেন যে ঐক্যমত কমিশনে কিন্তু সকল রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ করেছে এবং সর্বশেষ যে চূড়ান্ত সিদ্ধান্ত, এখানে শিশির সাহেব একটা কথা বলেছে অথবা জামাতের প্রসঙ্গ, দুটি প্রসঙ্গকে আমি একসাথে অ্যাড্রেস করতে চাই। এখানে দেখেন যে ঐক্যমত কমিশনে ইতিমধ্যে যে বিষয়গুলিকে ঐক্যমত হয়েছে সেই বিষয়ে কিন্তু আপনার আগামী দিনে একটা গণপরিষদ হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু এখানে নেই। সুতরাং আমি জানি না শিশির সাহেবরা এখনো কেন গণপরিষদের দাবিটা উত্থাপন করছে, কারণ তারা এটা তো ফাইটটা তাদের করা উচিত ছিল ঐক্যমত কমিশনের। সেখানে কিন্তু যেই সিদ্ধান্তগুলি আমরা পত্রপত্রিকা বা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি সেখানে গণপরিষদ আপাতত হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। সুতরাং বর্তমান যে বিদ্যমান পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে সংবিধানকে আপনি সংযুক্ত করতে হবে অথবা অ্যামেন্ডমেন্ট করতে হবে অথবা অর্ডিন্যান্সের মাধ্যমে আপনি এই অবস্থা বাস্তবায়ন করতে হবে। সুতরাং এখানে গণপরিষদের কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত জামাতের বিষয়টি আসে, জামাতের এই যে আন্দোলনের পিছনে বিহাইন্ড দ্য সিন আমাদের একটু যেতে হবে, আমাদের একটু পিছনে যেতে হবে। কারণ জামাতের মনে করছে যে এবার জামাত যে অবস্থাটার মধ্যে পড়েছে রাজনৈতিক ভাবে,
এর আগে দীর্ঘদিন বিএনপির সাথে জোট করে কিন্তু তারা নির্বাচনটা করেছিলেন। আপনি দেখেন সেটা 2001 ধরেন, 14 ধরেন, 18 তো ধরেন করেছে। কিন্তু এবার তারা কিন্তু দেখেছেন যে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে জামাতের সাথে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং জামাত মনে করছে যদি তারা ইন্ডিভিজুয়াল ইলেকশন করে, এককভাবে ইলেকশন করে, তাহলে তাদের রেজাল্ট ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ 1996 সালের একটা রেকর্ড আছে, তারা এককভাবে ইলেকশন করতে গিয়ে মাত্র 3টি আসন পেয়েছে। এই অবস্থার মুখোমুখি হয়তো জামাত হতে চায় না, যার কারণে তারা নানা দাবি উত্থাপন করেছে। আপনি একদিকে দেখেন তারা পিআর এর কথা বলছে, অন্যদিকে আবার 300 সিটে কিন্তু তারা প্রার্থী ঘোষণা দিয়েছে। অর্থাৎ তাদের মধ্যে একটা দ্বিচারিতা কিন্তু আমরা লক্ষ্য করছি, একটা দ্বৈত ভূমিকা আমরা লক্ষ্য করছি। আমি মনে করি রাজনৈতিক ক্ষেত্রে এইটা একটা মানে খুব বুদ্ধিমত্তার কাজ নয়, বরং এটা এক ধরনের একটা চালবাজের একটা পলিটিক্স আমরা এখানে লক্ষ্য করি। আর আরেকটি ব্যাপার, আপনি পিআর কি বাংলাদেশের অধিকাংশ, আপনি যদি আমি আসলে পিআর প্রক্রিয়া নির্বাচন নিয়ে পরে আলাপটা করব। আমি শুধু আপনার এই অবজারভেশনটা একটু জানার চেষ্টা করছিলাম যে নির্বাচন যেহেতু 4-5 মাস পরেই, আমরা সেই রোড ম্যাপটা মাথায় রাখছি। সেই জায়গা থেকে আসলে যদি এরকম মাঠে নামতে দেখি, সেটা আসলে শঙ্কাই তৈরি করে। কারণ সবার মধ্যে একটাই প্রশ্ন যে জুলাই আন্দোলনে যে সবাই একমত হতে পারে, জুলাই সনদে কেন একমত হওয়া যাচ্ছে না? আমি একটু জয়নাল শিশির আপনার কাছে একটু জানতে চাই, মানে যেই 5টা দাবি নিয়ে এই 3টা ইসলামিক দলগুলো মাঠে নামছে, তাদের অনেকগুলোর সাথে আপনারাও হয়তো একমত হবেন, কারণ আপনারাও 14 দলের জাতীয় পার্টির এদের নিষিদ্ধ চেয়েছেন এবং আপনারাও চাচ্ছেন জুলাই চেতনায় একটা জুলাই সনদ আসুক। কিন্তু মুশকিল হচ্ছে আপনাদের যে জায়গাটা সংবিধান বাতিল, সেটা আবার এই 5টা দাবির মধ্যে নেই। শেখ হিসেবে আসলে দাবি আদায়ের জন্য যুগপৎ আন্দোলনের কোনো সম্ভাবনা অন্তত আছে কিনা? সাধারণ মানুষ তো জানতে চাইবেই, কি বলবেন? আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা গত 2 দিন আগে স্পষ্ট করেছি, আমরা কারোর সাথে যুগপৎ আন্দোলনে এবং জোটবদ্ধ আন্দোলনে আমরা আপাতত নেই। তবে আমাদের যে দাবিগুলো রয়েছে, যে জুলাই সনদ, গণপরিষদ নির্বাচন এবং আওয়ামী লীগ সহ মানে ফেসিবাদী 14টি রাজনৈতিক দল, 14 দলীয় দল, জাতীয় পার্টি সহ তাদেরকে নিষিদ্ধকরণ, এই দাবিগুলোর সাথে যাদের ঐক্যমত হবে বা যাদের সাথে সংগতি মিলে যাবে, তাদের সাথে আমরা পূর্ণ সংগতি জ্ঞাপন করি এবং তাদের এই আন্দোলনের প্রতি আমরা সমর্থন জ্ঞাপন করি। এখন আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছি যে আসলে আমরা সম্মতি জ্ঞাপন করলেও আমরা কারোর সাথে এখন যুগপৎ আন্দোলনে যেতে রাজি নই এবং আমরা এখন পর্যন্ত কারোর সাথে জোটবদ্ধ আন্দোলনে আমরা প্রস্তুত নই। এবং আমরা মনে করি জাতীয় নাগরিক পার্টি একটি দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সংগঠিত একটি রাজনৈতিক দল। তার যে চিন্তা, তার যে রাজনীতি, এটা বাংলাদেশের সকল মানুষকে ধারণ করে সার্বজনীন একটি রাজনীতি। এজন্য আমরা আপাতত কোনো একটি গ্রুপের কাছে বা কোনো একটি পক্ষের জোটে আমরা আমাদের সক্রিয়তা মানে এত তাড়াতাড়ি আমরা চাচ্ছি না যে কারোর সাথে এখনই আমাদের সক্রিয়তার কোনো ব্যাঘাত করতে পারে। আরেকটা বিষয় ছোট করে একটু যুক্ত করবে, যেটা আগের প্রশ্নে একটু রেশ ছিল, সেটা একটু ছোট করে আপনি যুক্ত করে দিন। সেটা হচ্ছে যে যদি নতুন সংবিধানের আলোকে, এই সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধানের আলোকে জুলাই সনদ ঘোষণা না হয়, মানে এটা আসলে নির্বাচনকে বাধাগ্রস্ত করবে কিনা? মানে আপনারা আসলে সেই ব্যাপারটাকে বড় আকারে নিয়ে নির্বাচনটাকে আসলে বাধা হয়ে দাঁড়াবেন কিনা, বা সেটা আসলে পেছানোর চেষ্টা করবেন কিনা, ওই জায়গাটাতে আপনি জানতে চাই যে আপনার কতটা হার্ড লাইনে আসলে এটা নিয়ে। হ্যাঁ, তো আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। যে জিনিসটি আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনি দেখেন আমরা কিন্তু বলেছি নির্বাচনের ডেট পিছানো এবং নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। যদি কেউ চায় আগামীকালও ইলেকশন বা আগামী 1 সপ্তাহের মধ্যে ইলেকশন, আমরা এতে আমাদের দ্বিমত নাই। আমাদের মূল যে জিনিসটা, আমরা বলছি গণপরিষদ নির্বাচন লাগবে, এই জন্য আমাদের নতুন একটি সংবিধান আমাদের যে প্রয়োজন, এর জন্য একটি গণপরিষদ নির্বাচন লাগবে। এখন যদি কেউ জাতীয় সংসদ ইলেকশনের সাথে যদি গণপরিষদ ইলেকশন একইভাবে করতে পারে, আমাদের ডেট নিয়ে তো কোনো সমস্যা নাই। আমরা তো আরো চাই আগে। সরকার যদি ধরেন মনে করে যে আমরা গণপরিষদ নির্বাচনটি নভেম্বরে দিতে চাই, ডিসেম্বরে দিতে চাই, আর জাতীয় সংসদ নির্বাচনটি ফেব্রুয়ারি করতে চাই, আমরা তো ওয়েলকাম। এছাড়াও যদি আরো সহজ করে যদি আমরা দিতে চাই, যেটা আপনাকে বলা উচিত, যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একই নির্বাচনের মধ্য দিয়ে হতে পারে এবং দুটা নির্বাচন একই হতে পারে। এই যে যারা আমাদের মেম্বার পার্লামেন্ট মেম্বার হবেন, তারা যদি ধরেন একটি নতুন সংবিধান আমাদেরকে উপহার দেয়, তারপরে যদি তারা তাদের রুটিন ওয়ার্ক কাজে চলে যায়,
তাহলে সমস্যা নাই তো, প্রথম 3 মাসের মধ্যেই আমরা নতুন একটি সংবিধান করে নিতে পারি। জি এবং ওই জি আমার লম্বা আমার করতে আমার পারি। একদম তারপরে আয়োজনে তারা- একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের কথাগুলো আসলে স্পষ্ট করে শুনলাম এবং সব শেষ জনাব এম মোশাররফ হোসেন, 1.5 মিনিটের মধ্যে একটা বিষয় একটু জানতে চাই। প্রথমত, আপনার একটা দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে এবং বিএনপি একাধিকবার দেশ চালানোরও অভিজ্ঞতা আছে। সেই জায়গা থেকে এখন নির্বাচনের আগে যে দাবিগুলো বড় আকারে উঠছে, সেটা আসলে নির্বাচনটাকে পেছাতে পারে কিনা, আপনি সেই শঙ্কাটা অনুভব করছেন কিনা? কারণ মুখোমুখি আসলে আপনাদেরকে কেউ দেখতে চায় না, কারণ যেহেতু একসাথে সবাই জুলাই আন্দোলনের মাঠে ছিলেন। সংক্ষেপে। না, আমি মনে করি না যে আগামী নির্বাচনের কোনো ঝুঁকি আছে। আমি মনে করি এগুলি একটি বার্গেনিং পয়েন্ট হিসাবে জামাত ইসলামী ব্যবহার করছে, যাতে জামাতে আমি একটা আপনাকে চ্যালেঞ্জ ঘোষণা করি। জি। আজকে যদি বিএনপি ঘোষণা করে যে জামাতের সাথে আমাদের জোট হবে, আমি বিশ্বাস করি এই আন্দোলন কালকে করতে পারবে। সুতরাং জামাত এখানে তার ভাবমূর্তি রক্ষা করার জন্য আল্লাহর নানা কৌশল এখানে অবলম্বন করছে। তারা পিআর এর দাবি তুলছে, তারা আজকের এই এই যে আগে আন্দোলনের মাধ্যমে তাদের দাবি দেওয়া দেওয়ার চেষ্টা করছে। এগুলি আমি মনে করি আগামী নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করবে না। কারণ বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে আগামী দিনে একটি নির্বাচনের জন্য, যার কারণ দীর্ঘদিন তারা ভোট দিতে পারে নাই। দীর্ঘদিন তারা তাদের নির্বাচিত প্রতিনিধিকে তারা ভোট দিয়ে নির্বাচিত করতে পারে না। সুতরাং তাদের মধ্যে একটা ভোটের আকাঙ্ক্ষা আছে। এই আকাঙ্ক্ষাকে ধারণ করে আমি মনে করি আগামী দিনের নির্বাচনটা ইনশাল্লাহ, যদি ফেব্রুয়ারিতে নির্বাচনটা আয়োজন কর্তৃপক্ষ এখনো ডিটারমাইন, তারা যদি করে, আমি মনে করি এই নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না। বরং বাংলাদেশের যে সংকটগুলি আছে, এই সংকটগুলি আগামী নির্বাচনের মাধ্যমে এগুলিকে অ্যাড্রেস করে বাংলাদেশকে একটা গণতন্ত্রের পথে আমাদেরকে রূপান্তর করতে হবে। কারণ আপনি দেখেন আমাদের বাংলাদেশে এখন সবচেয়ে বড় সংকট রয়েছে আজকে আমাদের অর্থনৈতিক সংকট, আইন শৃঙ্খলার সংকট, বিনিয়োগের সংকট, আজকে আমাদের দেশকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার সংকট। এই সংকটগুলি মোকাবেলা করার গ্যারান্টি দিতে পারে একমাত্র একটি নির্বাচিত সরকার, এবং আমরা আশা করি যে এটা আগামী ফেব্রুয়ারিতে আমরা দেখতে পাবো। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, এবং বেশ কিছু বিষয় আসলে আপনারা নিজেদের দিক থেকে তুলে ধরলেন এবং জুলাই সনদ নিয়ে আসলে যে বিতর্কটা উঠলো, যে ধরনের আলোচনা চলছে, তার একটা সমাধান হবে সেটাও হয়তো সবাই প্রত্যাশা করছে। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। দুজন অতিথি আমাদের সঙ্গে ছিলেন একই সঙ্গে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম মোশাররফ হোসেন এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল শিশির, এবং জুলাই সনদ বাস্তবায়ন ঠিক কিভাবে হবে, ঐক্যমত্য কমিশন যে ডিসিশনটা দিতে যাচ্ছে সেটা আসলে কেমন হচ্ছে, এগুলো নিয়ে মূলত আমরা কথা বলছিলাম। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথে।